জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশনের ফাঁকে হবে ডক্টর ইউনূস জো বাইডেনের বৈঠক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে দ্বিপক্ষীয় বিরল সাক্ষাৎ। আইন শৃঙ্খলার অবনতি ঘটলে ছাড় নয়, সম্প্রীতি নষ্টে বাইরের থেকে ষড়যন্ত্র। পার্বত্য চট্টগ্রামের ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতার কমিটি। নানা ঘটনা পেরিয়ে ১১২ দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু আজ। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিশ্চিতের তাগিদ। উন্নয়নের চাপে প্রাণ হারাচ্ছে স্রোতস্বিনী নদীগুলো। রক্ষক ভক্ষক হয়ে ওঠায় দখল দূষণে ধুঁকছে পানি প্রবাহ ও প্রাণ বৈচিত্র্য। নার্স দিয়ে চলে চিকিৎসা, ফ্রিজে ওষুধের বদলে আইসক্রিম। নিষেধাজ্ঞার পরও চলছে মিরপুরের আলোক হেলথ কেয়ার। এবং সম্পত্তি দখল করে সাম্রাজ্য গড়েছেন কুষ্টিয়ার শিল্পপতি নাসির। নিজের সম্পদ ফেরত ও দখলদারের শাস্তি চান ভুক্তভোগীরা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবার জানাবো পুরো সংবাদ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্য রাখবেন ২৭ সেপ্টেম্বর। সেখানে সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের কোনো পরিকল্পনা নেই জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। জান্নাতুল মোহনার প্রতিবেদন। জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির ৫০ বছর পূর্তি হচ্ছে চলতি বছর, আর এ বছরই বাংলাদেশে ঘটে গেছে নতুন অভ্যুদয়। ঐতিহাসিক প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্ক যাচ্ছেন ২৩ সেপ্টেম্বর। বক্তব্য রাখবেন ২৭ সেপ্টেম্বর। এই উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, নেদারল্যান্ডস, নেপাল ও পাকিস্তানের প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিবের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টার। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ব্যয় সংকোচনের জন্য এবার জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা সহ ৫৭ জন প্রতিনিধি যোগ দেবেন। এই অধিবেশনে গণ অভ্যুত্থান, শান্তি প্রতিষ্ঠা, রোহিঙ্গা সংকট সহ নানা ইস্যু তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। এছাড়া সাইডলাইনে সামিট অফ দি ফিউচার সহ বেশ কয়েকটি ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথাও জানান তিনি। তার বক্তব্যে বিগত ২ মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আমরা আশা করছি। নিউ ইয়র্কে ডক্টর ইউনূস মোদির দেখা না হলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা হবার সম্ভাবনা আছে বলেও জানান তৌহিদ হোসেন। ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না, কারণ জনাব মোদি একটু আগে চলে আসছেন আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন। কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই, কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ, যার মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ প্রয়োগ করা যাবে বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। পার্বত্য অঞ্চলে যারা অশান্তি সৃষ্টি করতে চায় তাদের কোনো ছাড় নয় বলে হুঁশিয়ারি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। পাহাড়ের ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের কথাও জানান তিনি। রাঙামাটিতে স্থানীয় রাজনৈতিক নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় শেষে এসব কথা বলেন উপদেষ্টা। আর অস্থিরতার পেছনে বাইরের ষড়যন্ত্র দেখছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। সহকর্মীদের তথ্য ছবিতে আপন ওপর রিপোর্ট। পার্বত্য অঞ্চলে যারা অশান্তি সৃষ্টি করতে চায় তাদের কোনো ছাড় নয় বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। যারা আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায় তাদের সতর্ক করে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাঙামাটিতে স্থানীয় রাজনৈতিক নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না, আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না, আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব। এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায়, আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করব, আইন শৃঙ্খলা যেন উন্নতি হয়, আপনারা আমাদের সহযোগিতা করবেন। পাহাড়ের ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। আর স্থানীয় সরকার উপদেষ্টা জানান, সম্প্রীতি নষ্টে বাইরে থেকে ষড়যন্ত্র চলছে। আমরা সকলে সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে।
এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য। এই যে ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর এরপর খাগড়াছড়ি যায় সফররত প্রতিনিধি দলটি। সেখানে মতবিনিময় শেষে কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা। জানান বিভিন্ন অপপ্রচার ও গুজব চলছে, তা থেকে সতর্ক থাকতে হবে। ভিন্ন জায়গার ছবি এনে অনেকের জন্য দেখানো হচ্ছে বাংলাদেশে রাঙামাটিতে এটা ঘটেছে, খাগড়াছড়িতে এটা ঘটেছে। কিছু কিছু আমার কাছে মনে হলো যেন মণিপুরের সেই ছবিগুলো এখানে কিছুটা ফটোশপিং করে দেখানো হয়েছে। এর আগে পাহাড়ে শান্তি ফেরাতে আলোচনায় অংশ নিতে শনিবার সকালে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে রওনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তার সঙ্গে আছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা এ.এফ হাসান আরিফ এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ। এদিকে শনিবার সকাল থেকে পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে চলছে সড়ক ও নৌপথ অবরোধ। পাহাড়ি বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে 4 জন নিহত। অগ্নিসংযোগের প্রতিবাদ এবং দোষীদের শাস্তি দাবিতে এই অবরোধ ডাকে বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতা। সমর্থন দেয় ইউপিডিএফ। ধর্মঘট চলছে রাঙ্গামাটিতেও। সংঘর্ষে বাস, অটোরিকশা ও ট্রাক ভাঙচুর এবং শ্রমিক আহতের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে আইন হাতে তুলে না নিয়ে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে সিরাজগঞ্জের বেলকুচি, চৌহালি ও এনায়েতপুর বিএনপির স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বলেন, ভবিষ্যতে সরকারে এলে স্থানীয়ভাবে সম্ভাবনাময় খাতগুলোর উন্নয়নের মধ্য দিয়ে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারের দিকেও মনোযোগ দেবে বিএনপি। ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে পারলে আন্দোলনের শহীদদের আত্মত্যাগ সফল হবে বলে মনে করেন তারেক রহমান। আমাদেরকে যদি দেশের মানুষের রাজনৈতিক যে অধিকার সেটিকে যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়, আমাদেরকে যদি বাংলাদেশের মানুষের মুক্তির যে মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সেটিকে যদি অর্জন করতে হয়, আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে আইন হাতে তুলে নিলে চলবে না, আইনকে আইনের মতন করে চলতে দিতে হবে। সহকর্মীবৃন্দ, দলের নেতা কর্মীবৃন্দ, আপনাদেরকে সেভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে যাতে করে মানুষ আপনাদের উপরে আস্থা রাখতে পারে, আপনাদের উপরে ভরসা রাখতে পারে। বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে বিভিন্নভাবে চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হত্যাকারীর সহযোগীদের সরকারে রেখে ভালো কাজ করা সম্ভব নয় বলেও দাবি তার। বলেন, অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় থাকতে চাইলে তা হবে দেশের জন্য বিপজ্জনক। সাইফুল রিপনের রিপোর্ট। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক এক সাক্ষাতে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে দল ও ব্যক্তিগত মতামত তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 5ই আগস্ট কিন্তু আপনার একটা বিশাল একটা পরিবর্তনের একটা সুযোগ সম্ভাবনা চলে এসেছে দেশের সামনে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রতি বিপ্লবের অংশ হিসেবে আনসার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একের পর এক আন্দোলন, মানুষ পিটিয়ে মারা, সাম্প্রদায়িক সহিংসতা, পাহাড়ে সহিংসতা, কোনো বিষয়কে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। বিপ্লবের পর থেকেই যে কাণ্ডগুলো শুরু হয়েছে, এই ঘটনাগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটার পর একটা নিঃসন্দেহে একটা পার্ট অফ ডিস্টেবিলাইজিং দ্য রুলিং গভর্নমেন্ট, যেটা যার দায়িত্বে আছে তাদেরকে ডিস্ট করা, বাংলাদেশের পলিটিক্সটাকে ডিস্টেবিলাইজ করা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ছাত্র রাজনীতি সুস্থ না হলে দেশের রাজনীতি সুস্থ হবে না। মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দিতে হবে, এটা কোনো অ্যান্সার নয়। ট্রাই টু সর্ট আউট, যখন কোথায় সমস্যাটা কী হচ্ছে সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করি, এটা আমি একমত। রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করা যাবে না, জোর করে ইম্পোজ করে কি আপনার করা যাবে? তাহলে তো আপনার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ মার্শাল গভর্নমেন্ট অ্যান্ড দিস গভর্নমেন্ট? ছাত্র রাজনীতি যদি সুস্থ না হয়, দেশের রাজনীতি সুস্থ হবে না। আর ছাত্র রাজনীতিতে যদি নেতৃত্ব তৈরি না হয়, তাহলে জাতীয় নেতৃত্ব তৈরি হবে না। রাষ্ট্রের সংস্কারে জনগণের সম্পৃক্ততা না থাকলে তা টেকসই হবে না বলেন বিএনপি মহাসচিব। ওনাদের প্রস্তাব যে আগে ওরা সংস্কার তৈরি করবে,
হ্যাঁ, প্রস্তাব নিয়ে তারপর তারা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলবে, তারপরে আবার করবে। দ্যাট উইল টেক এ লং টাইম। এটা একটা আছে। দুটো হচ্ছে যে আপনি প্রথমেই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। পিপলস পার্টিসিপেশন যেটা, সেটা যদি না থাকে কোনো সংস্কারই আপনার সাস্টেনেবল হবে না। হত্যাকারীদের সঙ্গে যারা সহযোগিতা করেছে তাদেরকে গভর্নমেন্টে রেখে দিবেন, আপনি ভালো জিনিস করবেন কোথেকে? কথা বলেন সংবিধান সংশোধন নিয়েও। নির্বাচনের জন্য যেটুকু সংস্কার করা দরকার, নির্বাচন কমিশন, প্রশাসন, সেগুলোর সংস্কারগুলো দ্রুত করে নির্বাচনটা করে সেখানে আপনি সব কিছু করতে পারেন। পার্লামেন্টে আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত পরিবর্তনটা আনতে পারেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখতে চাইলে তা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এটা কখনোই আপনার কাজে দেবে না, এবং যেমন অতীতেরটাও দেয়নি, এবারও দিবে না। অ্যান্ড দ্যাট উইল বি ডেঞ্জারাস ফর দ্য কান্ট্রি, ফর দ্য নেশন। ওটা আরেকটা আপনার সমস্যা তৈরি হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দলগুলো জনগণের অভিপ্রায় বুঝতে না পারলে তরুণরা নতুন দল গঠন করতে পারে। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে জনগণের বিজয়। ছাত্র বিপ্লবে শিক্ষা ব্যবস্থা ও রাষ্ট্র সংস্কারে করণীয় বিষয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এক আলোচনায় এসব কথা বলেন রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার। বলেন, দেশে বর্তমানে সংবিধান সংস্কার নয়, প্রয়োজন নতুন গঠনতন্ত্র। গণ অভ্যুত্থানে গণমানুষ হয়ে জামায়াতে ইসলামী, বিএনপি সহ সব দলের মানুষ প্রাণ দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রের চলমান সংকট রাজনৈতিক, তাই রাজনৈতিকভাবে এর সমাধান খোঁজার তাগিদ দেন তিনি। সমাজের যে মূল যে বিষয়গুলো, রাজনৈতিক বিষয়গুলো সমাজে এসে গেছে, সমাজের চেতনায় রাজনৈতিক তর্ক বিতর্কে এসে গেছে, এটাকে আমরা জোর করে কিন্তু আমরা পিছিয়ে ফেলতে দিতে পারি না। এই তরুণদের অভিপ্রায়টা, তাদের মধ্যে দিয়ে জনগণের যে ইচ্ছাটা প্রকাশিত হয়েছে, যদি তারা এটাকে ধারণ করতে পারে তাহলে তো নতুন দরকার কোনো প্রয়োজন পড়ে না। যদি ধারণ করতে না পারে তাহলে তরুণদের একটা নতুন দল অবশ্যই আসবে। বিচার বিভাগে দ্বৈত শাসন রুখতে জরুরি ভিত্তিতে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এই সময় তিনি বলেন, তার প্রস্তাবিত রূপরেখাকে বিচার বিভাগ সংস্কার কমিশন গ্রহণ করতে পারে। আর বিচারক নিয়োগে সংস্কার আনার কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। নানা সংকট ও সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে জেলা পর্যায়ের আদালত ও এর বিচারকরা। লাখ লাখ মামলা বিচারাধীন, বিচারক সংকটের পাশাপাশি আছে এজলাসের স্বল্পতাও। এমন পরিস্থিতি উত্তরণে 5ই আগস্টের পর বদলে যাওয়া বাংলাদেশের বিচার বিভাগের সব বিচারকদের অভিভাষণ আয়োজন করেন প্রধান বিচারপতি, যেখানে দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদ। ঘোষণা করেন দেশের বিচার বিভাগের রোডম্যাপ। অনুষ্ঠানের শুরুতেই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে নিম্ন আদালতের বিচারকরা 2100 বিচারকের পক্ষে তাদের দাবি তুলে ধরেন। উঠে আসে বিচারকদের বেতন বৈষম্য ও নিরাপত্তাহীনতার বিষয়টি। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, বিগত সরকারের আমলে যে সমস্ত বিচারকরা ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে তারা ভালো জায়গায় পদায়ন হয়েছে। এই বিষয়টি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বিগত সময়ে যেসব বিচারক ফ্যাসিজমের দোসর হিসাবে মানুষের অধিকার হরণে ভূমিকা পালন করেছেন তারা এখন গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পোস্টিংয়ে রয়েছেন। এদিকে দায়িত্ব নেয়ার পর প্রথমবার বিচারকদের সাথে বসলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সংস্কারের কথা জানিয়ে বিচার বিভাগকে ব্যবহারে রাজনৈতিক কালচার থেকে বের হওয়ার আহ্বান জানান তিনি। বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। মানুষের মনে অনেক ক্ষোভ আছে, অনেক অসন্তোষ আছে, এই সমস্ত গায়েবী মামলা দেখার সংস্কৃতি দেখার অভ্যস্ততা আছে। অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, বিগত বছরগুলোতে বিচার বিভাগে নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। বিচার বিভাগে দ্বৈত শাসন রুখতে আলাদা সচিবালয় জরুরি বলেও মন্তব্য করেন তিনি। শীঘ্রই আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথাও জানান প্রধান বিচারপতি। বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থা
অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে আইন করার কথা জানান প্রধান বিচারপতি। বিচার বিভাগের দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স ঘোষণা করেন তিনি। জিরো টলারেন্স ঘোষণা করছি। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। 112 দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে শ্রেণী কার্যক্রম। 2 জুন গ্রীষ্মকালীন ছুটি ও ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয়। এরপর আন্দোলন সংগ্রামের নানা ঘটনায় পেরিয়ে শুরু হচ্ছে ক্লাস। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী 2023-24 শিক্ষাবর্ষ বাদে সবার ক্লাস শুরু হবে রোববার, আর 23-24 বর্ষের ক্লাস শুরু হবে 30 সেপ্টেম্বর। এরই মধ্যে সব প্রস্তুতি নিয়েছে বিভাগগুলো। 2 জুন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি। 1 জুলাই ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও বীমা স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা। পরবর্তীতে কোটা বিরোধী আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা, যা পরবর্তীতে সারা দেশে ছড়িয়ে গিয়ে গণ আন্দোলনের রূপ নেয়। দমন-পীড়ন ও গণহত্যার পরও তীব্র আন্দোলনের মুখে পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের। প্রতিনিয়ত নদীকে গলা টিপে মারছে মানুষ। উন্নয়নের চাপে প্রাণ যায় অবস্থা একসময় স্রোতস্বিনীগুলোর। দখল আর দূষণে হুমকির মুখে নদী ও আশেপাশের জীবনযাত্রা। কখনো কখনো রক্ষকরাই হয়ে উঠেছেন বক্ষক। রবিউল ইসলামের ছবিতে উত্তরের নদীগুলোর অবস্থা জানাচ্ছেন কাজী শাহেদ। উত্তরের সবচেয়ে বড় নদী পদ্মা। কাগজে কলমে আছে আরো 70 নদী। এই নদীগুলোকে কেন্দ্র করেই বিকশিত হয়েছে উত্তরের ব্যবসা বাণিজ্য। এখনো নদীর সঙ্গে জড়িয়ে দেশের একটি বৃহৎ জনগোষ্ঠীর জীবিকা। তবে দূষণ আর ভূমিদস্যুদের আগ্রাসনের শিকার হয়ে ধীরে ধীরে নদী হারাচ্ছে তার স্বাভাবিক গতি। নদী দখল করে স্থাপনা গড়ে তোলায় কমছে সৌন্দর্য। গ্যাঞ্জেস ডলফিন দেখেছি, যাকে আমরা শুশুক বলি, ওটা গ্যাঞ্জেস ডলফিন, সেটা এখন নাই। তারপরে ঘড়িয়াল, আমাদের এক ধরনের ক্রোকোডাইল ঘড়িয়াল বলা হয়, সে ঘড়িয়াল নাই। আরও অনেক মাছ নাই, অনেক ভালো ভালো মাছও নাই, কারণ পানি থাকলে তো এসব, এটা জলজ প্রাণী। জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য বলছে রাজশাহী বিভাগের নদী আছে 71টি। সংখ্যা নিয়ে মতভেদ থাকলেও যেগুলো আছে সেগুলোও সংকটে। অনেক জায়গায় মানচিত্রের নদী পরিণত হয়েছে মৌসুমী নদীতে। প্রতিদিনই দখল হচ্ছে ভরাট। দূষণে অনেক জায়গায় নদীর অস্তিত্ব মেলে না। ব্যবসা বাণিজ্য করার জন্য জায়গা নির্ধারণ করে দেয়, অর্থ ইনকাম করে। এটা শুধু মনে করেন গরিব মানুষ নয়, এরা কিন্তু একবারে প্রভাবশালী। সুতরাং এই প্রভাবশালীকেও যেমন চিহ্নিত করতে হবে এবং এদের হাত থেকে এই নদী দখল মুক্ত করতে হবে। সুতরাং এইটা যদি মনে করেন এই সময় না হয়, কিন্তু আর কখনোই কিন্তু সম্ভব হবে না। নদীতে এতটাই বজ্র নির্গত হয়, কলকারখানা বর্জ্য নির্গত হয়, মানুষের মলমূত্র বর্জ্য নির্গত হওয়ার কারণে নদীর এতটাই দূষণের মাত্রা যে যেখানে মানুষের গোসল কত দূরে থাকে, পশু পাখি গোসল করানোর মতো অবস্থা নেই। উত্তরের জেলাগুলোতে 1 দশক ধরে নদী দখলের যে চিত্র তা ভয়াবহ। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জেলার গুরুত্বপূর্ণ নদীগুলো দখলমুক্ত করার। পানি উন্নয়ন বোর্ড সেই প্রস্তুতি নিচ্ছে। প্রতি জেলায় 1-2টা করে হলেও গুরুত্বপূর্ণ নদীগুলো দখলমুক্ত করতে হবে এবং খননের মাধ্যমে এর প্রভাবটাকে রেস্টোর করতে হবে। তো সেই নির্দেশনার আলোকে আমরা প্রতিটা জেলায় মিনিমাম 1টা করে নদী দখলমুক্ত করার কার্যক্রম হাতে নিয়েছি। বর্জ্যের ভাগার এখন নদীগুলো। ছোট নদীগুলো আগেই সরু নালায় পরিণত হয়েছে, বড়গুলো শুরু হচ্ছে দখলে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। চিকিৎসক নয়, নার্স দিয়ে চলে চিকিৎসা, অথচ ছাড়পত্রে থাকে চিকিৎসকের স্বাক্ষর। হাসপাতালের ফ্রিজে থাকে ওষুধের বদলে আইসক্রিমের বাক্স। বলছে মিরপুরের আলোক হেলথ কেয়ারের কথা। নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগের ভিত্তিতে হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সেই নির্দেশ অমান্য করে চলছে হাসপাতালটি। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্ট। সেবা নিন, সুস্থ থাকুন, সুস্থ জীবন, সুন্দর পৃথিবী স্লোগানের স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দেয়া মিরপুরের আলোক হেলথ কেয়ারে প্রতারণার অভিযোগ ওঠায় চলতি বছর জুলাইয়ে হাসপাতালটিতে অভিযানে যায় স্বাস্থ্য অধিদপ্তর। এর প্রেক্ষিতে 6টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আলোক হেলথ কেয়ার হাসপাতালটি সাময়িক বন্ধ রাখতে বলা হয়। অভিযোগের মধ্যে আছে অপারেশনের আগে রোগীর কাছ থেকে কনসেন্ট ফর্মে স্বাক্ষর না নেওয়ার মতো ঘটনাও। এমনকি অপারেশন থিয়েটারে নেওয়ার আগে প্রি অ্যানেস্থেসিয়া চেকআপ না করার মতো প্রাণঘাতী কাজও করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মাইক্রোবায়োলজি রিপোর্টেও হাসপাতালটি বানিয়ে নিত টেকনিশিয়ানদের দিয়ে, সেখানে ব্যবহার করা হতো চিকিৎসকের স্ক্যান করা স্বাক্ষর। এমন সব গুরুতর অভিযোগের পর বন্ধ হওয়া হাসপাতাল স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা ছাড়া কিভাবে কার্যক্রমে ফেরে এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলেন, হাসপাতালটি আবেদন করলেও বিবেচনার আগেই তারা কার্যক্রমে ফিরেছে। এই নিয়ে হাসপাতালটির মালিককে তলব করা হয়েছে বলেও জানান তিনি। আলোক হাসপাতালটা আসলে অভিযোগের প্রেক্ষিতে পরিদর্শন করেছিলাম। পরিদর্শনকালে বেশ কিছু তাদের অসঙ্গতি আমরা পেয়েছিলাম, সেগুলোর প্রেক্ষিতে আমাদের বিধি বলে তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছিল। আদেশ তো এখনো উইথড্র হয়নি, পরে তো ওনারা একটা আবেদন দিয়েছে আমাদের কাছে যেটা বিবেচনা করার জন্য। তো আমরা বলেছি যে এটার যে মালিক যিনি আছেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তাকে আমরা আসতে বলেছি। এমনকি টাঙ্গাইলে আলোক হেলথ কেয়ারের আরেকটি শাখার থাকার বিষয়েও অবগত নন বলে জানান পরিচালক। ওদের হাসপাতাল তো বোধহয় একটাই, টাঙ্গাইলে একটা আছে। এই তথ্য আমি জানতাম না, আমি এটা দেখবো। টাঙ্গাইল যদি থেকে থাকে এটা আমি অবশ্যই দেখবো। যদিও এমন বিষয়ের ব্যাপারে আত্মপক্ষ সমর্থন করে আলোক হসপিটালের কর্তৃপক্ষ ছাত্র আন্দোলনের অজুহাত দেন। ছাত্র আন্দোলনের কারণে আমরা আসলে পরে আবার খুলতে বাধ্য হই, কারণ না হলে ধরেন 4-5 দিন হবে এরকম। হ্যাঁ, তো যাই হোক, ভর্তি কার্যক্রম বন্ধ ছিল। শুধু তাই নয়, স্বাস্থ্য অধিদপ্তরে সরজমিনে যাওয়া অভিযোগগুলোকেও ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণীত বলে দাবি করেন হাসপাতালটির ম্যানেজার। এটা ডিজি হেলথ টু দি পয়েন্টে বললে হয়তো আমি আপনাকে একটু সাপোর্ট দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি বুঝতে পারতেছি না, আমার কিছু বলার নেই এই জায়গায়। রাষ্ট্রীয় নির্দেশনা অমান্য করে চিকিৎসা নিয়ে এমন কার্যক্রম জনসাধারণকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ারই নামান্তর বলছেন সংশ্লিষ্টরা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ার কেএনবি এগ্রো ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী শিল্পপতি কামরুজ্জামান নাসির গেল 10 বছরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের প্রভাবে সাধারণ মানুষের সম্পত্তি দখল করে গড়েছেন নিজের সাম্রাজ্য। তার ক্ষমতার কাছে যেন সবাই অসহায়। সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনও বহাল তবিয়তে আছেন শিল্পপতি নাসির। দখল করা সম্পত্তি ফেরত সহ তার শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীরা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এভাবেই 2019 সালে কুষ্টিয়ার বটতল এলাকায় কেএনবি এগ্রো ইন্ডাস্ট্রিজের সামনে অবস্থিত রাকিবুল ইসলামের 2 তলা বিশিষ্ট মার্কেট ক্ষমতার প্রভাবে ভেঙে গুড়িয়ে দেয় শিল্পপতি কামরুজ্জামান নাসির। পরে সেই সম্পত্তি অবৈধভাবে জবরদখল করে প্রসার ঘটান তার শিল্প প্রতিষ্ঠান কেএনবি। বৈধ মালিকানার সকল কাগজপত্র থাকা সত্ত্বেও নাসিরের কালো থাবা থেকে মালিক রাকিবুল ইসলাম রক্ষা করতে পারেনি তার সম্পত্তি। শেষ সম্বলটুকু হারিয়ে শোকে 2020 সালে মারা যান তিনি। শিল্পপতি নাসিরের অবৈধ দখলের হাত থেকে নিজেদের সম্পত্তি ফেরত পেতে এখনো দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ভুক্তভোগী রাকিবুলের পরিবার। আমার জমিটা সম্পূর্ণ আরএস খতিয়ান সবকিছু সব ঠিক আছে, কিন্তু আমি খাজনা দিয়ে আসি পর্যন্ত 19 সালে কেএনবি নাসির আমার জায়গাটা ভাঙচুর করে। এটা করছে সম্পূর্ণ হাজী রবিউল আর কেএনবি নাসির। উনি হচ্ছে তাদের যোগ সদস্যে জিনিসটা ভেঙে তাদের কেএনবি নাসিরকে জমিটা দিয়ে দিয়েছে জেলা পরিষদ। শুধু রাকিবুলই নয়, এই শিল্পপতি কামরুজ্জামান নাসির গত 10 বছরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের প্রভাবে অনেক সাধারণ মানুষের সম্পত্তি করেছেন জবরদখল, গড়েছেন নিজের সাম্রাজ্য। এই দখলবাজের হাত থেকে দখলকৃত সম্পত্তি ফেরত সহ তার বিরুদ্ধে ব্যবস্থা চাই ভুক্তভোগীরা। আসলে ওরা এইভাবে জমি করে, যেটা আওয়ামী লীগের ক্ষমতায় ছিল, হানিফ সাহেব ছিল, আতা ছিল, এদের সাথে করে নিয়ে এরকম জমি জবরদখল করছে, আশেপাশে অনেকেরই করছে। আমরা চাই যারা এই সমস্ত দখলদারিত্বের সঙ্গে জড়িত আছে এবং বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত আছে, এদেরকে দ্রুত আইনের আওতায় এনে এদেরকে বিচার করা হোক। তবে এ বিষয়ে অভিযুক্ত শিল্পপতি কামরুজ্জামান নাসিরের দাবি, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাকে হেয় প্রতিপন্ন করতেই করা হচ্ছে এসব ষড়যন্ত্র। এখানে যে অভিযোগ করেছে, অভিযোগটা একেবারে ভিত্তিহীন, যার শুধু আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এটা করেছে। এ ব্যাপারে আপনারা আমার কাগজপত্রও দেখতে পারেন, আবার পুলিশ যে রিপোর্ট তারা তদন্ত করেছে তাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন। একেবারেই বানোয়াট
মিথ্যা, ভিত্তিহীন। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর আবারও আশায় বুক বাঁধতে শুরু করেছে ভুক্তভোগীরা। আইনের আওতায় আসবে অবৈধ দখলদার শিল্পপতি নাসির। ভুক্তভোগীরা ফিরে পাবে নিজেদের সম্পত্তি, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।